হ্যালো শিক্ষার্থীরা, হাজি আসমত কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা বাংলা দ্বিতীয় পত্রের সমাস বিষয়ের উপর ক্লাস করছিলাম। আমাদের একটু বাকি ছিল, সেটা হচ্ছে দ্বিগু, অব্যয়ীভাব এবং বহুব্রীহি সমাস। আচ্ছা, দ্বিগু সমাসের সংজ্ঞাটা দেখো। সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। যেমন শত অব্দের সমাহার শতাব্দী, সপ্ত অহের সমাহার সপ্তাহ। অর্থাৎ দ্বিগু সমাসের একটা সংখ্যাবাচক শব্দ থাকবে এবং বিশেষ্য পদের সাথে থাকবে। যেমন শত অব্দের সমাহার, এখানে দ্বিগু সমাসের ব্যাস বাক্যে সমাহার অবশ্যই থাকবে। শত অব্দ মানে 100 অব্দের সমাহার, সপ্ত অহের সমাহার, এগুলি হচ্ছে সংখ্যাবাচক শব্দ। শত সপ্ত, শত হচ্ছে 100, 100 আর সপ্ত হচ্ছে 7। ব্যাস বাক্যে তোমরা যদি মনে রাখতে চাও তাহলে ব্যাস বাক্যে সমাহার শব্দটি থাকবে। আচ্ছা, এরপরে যাও অব্যয়ীভাব সমাস। পূর্বপদে অব্যয় থেকে যে সমাস হয় এবং যাতে অব্যয়ের অর্থটি প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন বনের সদৃশ হচ্ছে উপবন, ঈষৎ রক্তিম আরক্তিম, এখানে হচ্ছে অব্যয়ের অর্থটাই প্রধান এবং একটা অব্যয় পদ আনতেই হবে, ব্যাস বাক্যে থাকবে। এখন অব্যয়ের চিহ্নগুলো তোমরা একটু মনে রাখতে পারো বা লিখে রাখতে পারো। অর্থাৎ এই চিহ্নগুলো, এই অব্যয়গুলো সবসময় অব্যয়ীভাব সমাস নির্ণয় করতে গেলে এই অব্যয় পদগুলো আসে। যেমন সামীপ্য, নৈকট্য, এটার অর্থ হচ্ছে নৈকট্য। বিপসা, পৌনপুনিকতা। দেখো আমরা মাঝে মাঝে বলি যে দিন দিন, ক্ষণ ক্ষণ, এরকম একই কথা যদি বারবার আসে এটাকে বিপসা বলে। তারপরে আছে অভাব, যেমন বলি ভাতের অভাব, হা ভাত। তারপরে সামীপ্য, দেখো যেমন কণ্ঠের সমীপে, উপকণ্ঠ। তারপরে আছে পশ্চাৎ, পর্যন্ত, অতিক্রান্ত, সদৃশ প্রভৃতি অব্যয় ব্যাস বাক্যে ব্যবহৃত হয়। এই অব্যয় পদগুলো তোমরা মনে রাখবে। তারপর আছে বহুব্রীহি সমাস, যে সমাসে সমস্ত পদে সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। দেখো সমসমান পদ অনেকগুলো থাকবে, তার মধ্যে যতগুলো পদ থাকবে কোনোটার অর্থই প্রধান নয়, তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তু প্রধান হবে, সেটাই হচ্ছে বহুব্রীহি সমাস। যেমন নদী মাতা যার, নদী মাতৃক। 10 আনন যার, 10 আনন। এখানে নদী মাতা যার এতগুলো সমসমান পদের মধ্যে যার শব্দটি হচ্ছে প্রধান, এজন্য এটা হচ্ছে বহুব্রীহি সমাস। আর বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে থাকবে যার, যাতে, যা, এগুলি খেয়াল রাখবা। মাঝে মাঝে বর্তমানও আসে, ব্যাস বাক্যের শেষে বর্তমান শব্দটিও আসে। আচ্ছা, এটা গেল আমাদের বাকি 3টা সমাস, আমাদের যেটা বাকি ছিল এটা করলাম। তারপরে তোমাদের জন্য আমি একটু নোট করেছি যাতে তোমরা একটু সহজে বুঝতে পারো যে কোন সমাসে কোন পদ প্রধান, কোনটা তৃতীয় নাকি পূর্বপদ না পরপদ, এটা বোঝার জন্য দেখো আমি একটা নোট লিখেছি। উভয় পদের অর্থ প্রধান, উভয় পদই বিশেষ্য, সেটা হচ্ছে দ্বন্দ্ব। পূর্বপদ কারক সম্পর্কজাত বিশেষ্য, পরপদের অর্থ প্রধান, সেটা হচ্ছে তৎপুরুষ। দেখো তৃতীয় কোনো অর্থ প্রধান, পূর্বপদ বা পরপদ বিশেষ্য বা বিশেষণ, এই সমাসটার নাম কি? এটা হচ্ছে বহুব্রীহি। তারপরে দেখো পূর্বপদ এবং পরপদ বিশেষ্য বা বিশেষণ, কর্মধারয় সমাস। আমরা কর্মধারয় সমাসের সংজ্ঞাতে কি লিখেছিলাম? বিশেষ্য বা বিশেষণের মধ্যেই সমাসটা হয়। তো এখানে পূর্বপদ এবং পরপদ বিশেষ্য বা বিশেষণ কর্মধারয়। তারপরে পূর্বপদ অব্যয় এবং অব্যয়ের অর্থটি প্রধান, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এইমাত্র আমরা শিখেছি, তাই না? তারপরে আছে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, সেটা হচ্ছে দ্বিগু।
তো আশা করি তোমরা এই সমাস বুঝতে সমস্যা হবে না। তোমরা ক্লাসগুলো ফলো করবে এবং পাশাপাশি বইটাও দেখবে, বইয়ের সাথে ক্লাসের পড়াগুলো মিলিয়ে দেখবে যে তোমরা বুঝো কি না বা বুঝতে কোনো সমস্যা হয় কি না। সমস্যা হলে আমি আছি, আমার সাথে যোগাযোগ করো। আর তারপরে আমাদের আরও 2টা সমাস থেকে যায়, যেটা আমরা 6টা সমাসের বাইরে অপ্রধান 2টা সমাস। তোমাদের আমি এটা মুছে লিখে দিচ্ছি। অপ্রধান 2টা সমাসের মধ্যে আছে প্রাদি সমাস আর নিত্য সমাস। প্রাদি সমাস প্র, পরা, পরি, তারপর আছে অনু ইত্যাদি পূর্বে বসে, এগুলি হচ্ছে উপসর্গ। ইত্যাদি পূর্বে বসে যে সমাস হয় এগুলো ব্যাস বাক্যের পূর্বে বসবে, প্রথমেই বসবে। পূর্বে বসে যে সমাস হয় তাকে প্রাদি সমাস বলে। যেমন প্র যে ভাত, প্রভাত। প্র হচ্ছে প্রকৃষ্ট। তারপরে আছে পরি যে ভ্রমণ। পরিভ্রমণ, এ হচ্ছে তোমাদের প্রাদি সমাস। আরেকটা আছে নিত্য সমাস। যে সমাসে সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাস বাক্যের দরকার হয় না। তাকে নিত্য সমাস বলে। এটা কোনো নিয়মের অধীন নয়। অল্প কয়েকটাই সমাস আছে, তোমরা এগুলি শিখে ফেললে এই কয়েকটাই নিত্য সমাস পড়া হয়ে যাবে। যেমন অন্য দেশ সমান সমান হচ্ছে দেশান্তর। তারপরে আছে অন্য যুগ, যুগান্তর। তারপরে আছে 2 এবং 90, 92। এভাবে তোমরা সমাসগুলো করবে, অনেকটা শব্দের অর্থের মতোই। যেমন দেশান্তরকে আমরা অন্য দেশ বললেই বুঝি যে এটা দেশান্তর। আচ্ছা, আমি এখন তোমাদের যেটা দেখাবো যে পরীক্ষায় তোমরা কিভাবে আনসার করবে, কিভাবে প্রশ্নে থাকে সমাসটা, আর তোমরা কিভাবে আনসার করতে পারো। ব্যাস বাক্যটা তো শিখতেই হবে। ব্যাস বাক্য শিখলে তোমরা
সমাসের নামগুলো জানতে পারবে। যেমন আমি কয়েকটা সমাস দেখাই দিচ্ছি, তোমাদের যেমন প্রশ্নে থাকবে এভাবে, পেন আছে, যেমন তোমাদের প্রশ্নে থাকতে পারে অজানা, মা বাবা, নদী মাতৃক, তপোবন, যেমন জীবন নদী। এভাবে তোমাদের প্রশ্নে থাকে, তোমরা যেভাবে আনসার করবে সেটা হচ্ছে প্রথমেই লিখবে প্রদত্ত শব্দ, মাঝে ব্যাস বাক্য, তারপরে সমাসের নাম। এভাবে সাজিয়ে নিবে। তারপরে তুমি যেখান অর্থাৎ যে সমাসের উত্তরগুলি পারো, ভালো পারো, এগুলো নিচে নিচে লিখবে। যেমন অজানা, এটার ব্যাস বাক্য লিখবে নয় জানা। আমরা বলেছিলাম ন, নেই, নয়, এগুলো যদি ব্যাস বাক্যের পূর্বে থাকে তাহলে কি হবে? এটা নয় ও তৎপুরুষ। তারপর নিচে নিচে লিখবে, যেমন মা বাবা, মা ও বাবা। তাহলে ও থাকলে কি হবে? এটা দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। তারপরে নদী মাতৃক, নদী মাতা যার, এখানে তৃতীয় পদ প্রধান বহুব্রীহি। এভাবে তোমরা বাকি সমাসের আনসারগুলো করবে। এভাবে সাজিয়ে আনসারগুলো করবে নিচে নিচে। প্রায় 6টা সমাসের আনসার বোধহয় করতে হয়, তোমরা এভাবে লিখবে। প্রকৃতি প্রত্যয় বলো, তারপরে আরও আছে বাক্য রূপান্তর, সবই এভাবে সাজিয়ে করতে পারো। তাহলে আজকে তোমাদের সমাজটা আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। আজকে আমার ক্লাস এখানেই শেষ করি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইমেল এবং খুদে বার্তা এগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।